আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী এবং আমি ফারিয়া শারমিন। সব মিথ্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশে গণ অভ্যুত্থানকে কিছু দেশ ভয়াবহ ঘটনা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। বৈঠক শেষে রাজনৈতিক নেতারা জানান, দেশের চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সাড়া দিয়ে বৈঠক করেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে, সেই বিষয়ে আপনারা কি মত দেবেন আমাদের করা দরকার। তো আজকের আলোচনাতে নির্বাচন কোনো আলোচ্য বিষয় না, ছিল না। 16 বছরে বিএনপি নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছে। তাদের সেই বিসর্জন যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসছে এমন প্রচারে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলটি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় এই কথা বলেন তিনি। ক্ষমতা থেকে জনরোষে বিতাড়িত একটি রাজনৈতিক দল জনসম্মুখে না থাকলেও অদৃশ্যে থেকে নানা ষড়যন্ত্রের কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেরকম কোনো কাজ করতে। বহু ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। ভারত অহেতুক মিথ্যা সংবাদ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 6টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। ফখরুল বলেন, তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চায় না বিএনপি, দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এই সমাবেশের আয়োজন করে। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে, যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই, তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, কবে তারেক রহমান সাহেব আসবেন। দর্শক, দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার আহ্বানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। এই বিষয়ে ব্রিফ করছেন বিএনপি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপদেষ্টা সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির 5 জন এখানে উপস্থিত ছিলাম। আমাদের সকলেই একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে যেই বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্যে, গণতন্ত্রের জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্যে আজকের এই বিজয় দিনে, বিজয় মাসে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের
সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। ধর্মকে ব্যবহার করে যে একটা বিভেদ সৃষ্টি করছে এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে। অতএব আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি যে আমরা সকলে জনগণ যেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হয়েছে, তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, যাদের ষড়যন্ত্রকে সেইভাবেই এদেশের ছাত্র জনতা সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করব। এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি যে এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার। তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন রিজভী। বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতা এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। সাম্প্রদায়িক বিজেপি শাসক গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া এক এক সময় এক এক বয়ান তৈরির চেষ্টা করছে। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে প্রতিবেশী ভারত। দুই দেশের সরকারি পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক কিছু ঘটনাকে পুঁজি করে ভারতের উগ্রপন্থী বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক। তবে উভয় দেশের সম্পর্কে তিক্ততা থেকে বের হয়ে আসতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ জানালেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন, মাত্র ৪ মাসের মধ্যে দ্রুত দেশের পট পরিবর্তন। সরকার গঠনের শুরু থেকেই বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের সাথে চাপা অস্থিরতা, যা গড়িয়েছে ভারতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে হামলা পর্যন্ত। এমন প্রেক্ষাপট কেন তৈরি হলো জানতে চাইলে কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকের একই মত। হাসিনা সরকারের পতনের পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে প্রতিবেশী দেশটি। অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা না পাওয়ার এক ধরনের হুমকি তারা দেখছে ৫ আগস্টের পরের থেকে। কারণ শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে, এই পরিবর্তনটা ইন্ডিয়া গ্রহণ করতে পারেনি। তখন থেকে সংখ্যালঘু কার্ডটা ব্রেক করতে আরম্ভ করে। তবে নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক হাই কমিশনে হামলার ঘটনায় সরাসরি অভিযোগের তীর ছুড়ে দেন সে দেশের শাসক দল বিজেপির দিকে। বিজেপি কেন্দ্রীয় সরকারের নিশ্চিতভাবে
ইন্ধন ছিল বলেই এরকম একটা জঘন্য ঘটনা আগরতলাতে ঘটেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের বিষয় বিশেষ করে ইউনূস সরকারকে ব্যর্থ দেখাতেই বৈরী আচরণ করছে ভারত। অন্য যে কোনো সময়ের যে কোনো রাজনৈতিক দলের থেকে হয়তোবা অনেক বেশি এই পপুলারিটিটাকে, এই জনপ্রিয়তাটাকে, গ্রহণযোগ্যতাটাকে এবং ইউনিটিটাকে, একতাবদ্ধ যে জাতি হয়েছে বাংলাদেশ, এইটাকে ব্রেক করার জন্যই কিন্তু এইটা একটা চাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সীমান্ত ব্যবসা বাণিজ্য, আর্থিক, সামাজিক সব দিক দিয়ে দুই দেশের স্বার্থ বিবেচনায় সম্পর্ক সুন্দর রাখা অত্যন্ত জরুরি। তাই কোনো ধরনের গুজব বা আবেগের বশে ভুল সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। পরিবর্তন আসছে, বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছে, এখন আমাদেরকে দেখতে হবে সামনের দিকে, কারণ আমাদের যে এক্সচেঞ্জ যাওয়া আসা, যে ট্রেড ইন্ডিয়ার সঙ্গে খুব বড় ট্রেড। আগামী 10 ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মত দেন এই দুই বিশ্লেষক। শাকিলা করিম, RTV, ঢাকা। গত 5 আগস্টের পর দেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে ডেকে এই বিষয়ে ব্রিফ করা হয়েছে বলে জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 10 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক একদিন এগিয়ে 9 ডিসেম্বর হতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, তবে এটি দুই দেশ থেকেই থাকতে হবে। ব্রিটিশ হাই কমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে, আসলে ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্টের মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের কারণে দুদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে সে দেশের ব্যবসায়ীরাই এর প্রতিবাদ করবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, রমজানে পণ্যের কোনো সংকট থাকবে না। বিল্লাল হোসেনের রিপোর্ট। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের সদস্যরা। জানিয়ে দুদেশের বিক্ষোভ পাল্টা বিক্ষোভের ঘটনা ঘটছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় উঠে আসে দুদেশের বাণিজ্যিক ইস্যুটি। বর্তমান পরিস্থিতি ঢাকা দিল্লির বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে, বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। উপদেষ্টা জানান, রমজানে পণ্যের কোনো সংকট হবে না। রাজনৈতিক চাঁদাবাজিতে পণ্যের দামের প্রভাব পড়ে। মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য, এর আগে তো আমরা আরেক দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কীভাবে করা যায়, অলরেডি ইম্পোর্ট করছি। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম থেকেও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে, সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমান সম্পন্ন এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর এই বছর প্রায় 6 লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে ইসলামাবাদ। এর মধ্যে 70,000 টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে। পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা
মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। চিনি রপ্তানি থেকে পাকিস্তান এই অর্থ বছরে 400 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে 18 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। আইন প্রতিমন্ত্রী হিসেবে 14 বছর আগে যে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সেখানেই এখন তিনি আসামির কাঠগড়ায়। বুধবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুরুতেই 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গেল 19 জুলাই আওয়ামী লীগ ও 14 দলের বৈঠকে ছাত্র জনতাকে দেখামাত্র গুলির সিদ্ধান্তের সময় উপস্থিত ছিলেন তিনি। কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। তারা এই দায় এড়াতে পারেন না। অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তার নির্দেশে নিউ মার্কেট ও সাভার থানায় ছাত্র জনতাকে নির্যাতন করা হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। আপনারা জানেন তার এলাকাতে কি নৃশংসভাবে হত্যা হয়েছে। আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। যাত্রাবাড়ী থানার আবুল হাসানের বিরুদ্ধে ছাত্র ইমাম হাসানকে থানায় নিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এক্সক্লুসিভলি এই যাত্রাবাড়ী থানার ঘটনাকে কেন্দ্র করে এবং ওখানে তারা উল্লেখ করেছে যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই হিসেবে তাকে ওই উক্ত মামলায় সম্পৃক্ত করেছে। সে কারণে আমাদেরকে নতুন করে ওকালতনামা দাখিল করতে হয়েছে। আবুল হাসান তাকেও আজকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী 12 ডিসেম্বর তাকে ওই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। প্রসিকিউশন টিম জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। 70 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। 5 আগস্টের পর থেকে এখনও 700 বন্দী পলাতক, যাদের মধ্যে 70 জন সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। দেশের 69টি কারাগারের মধ্যে 17টি এখনও ঝুঁকিপূর্ণ। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এসব কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতে যেন কারাগার থেকে পালানোর ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি ঘটনা আলাদাভাবে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। 5 আগস্টে পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে 2200 বন্দী পালিয়ে যায়, যাদের 1500 জনকে গ্রেফতার করা হয়। কেউ কেউ নিজেই ফিরে আসে, তবে এখনো 70 জঙ্গি সহ 700 বন্দী লাপাত্তা। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, পলাতকদের ধরতে অভিযান চলছে। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো, অ্যারাউন্ড 700 প্লাস বন্দী যারা এখনো পলাতক রয়েছে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। দেশের 69টি কারাগারের মধ্যে 17টি এখনো ঝুঁকিপূর্ণ। সেগুলো সংস্কারের কাজ করছে কারা কর্তৃপক্ষ। কোনো কারারক্ষীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মহাপরিদর্শক। এই মুহূর্তে আমাদের দৃষ্টিতে 17টা কারাগার আছে, যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো অনেক পুরনো। তো সরকারও এই বিষয়ে জানেন এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কারাবন্দী সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটে। মহাপরিদর্শক বলেন, কোনো বন্দীকে পুলিশের কাছে হস্তান্তরের পর কারা কর্তৃপক্ষের দায় থাকে না। হাসপাতালে যখন বন্দীরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা ওইখানে দায়িত্ব পালন করেন। সো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না। যেখানে আমার লোক থাকে না, লাইক যখন বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই, তখন কিন্তু আমাদের আর লোক থাকে না। কোনো কয়েদিকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলেও ব্রিফিং এ দাবি করা হয়। যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। দীর্ঘ 3.5 বছর পর জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেন আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। সন্ধ্যা 5টা 35 মিনিটে তিনি চট্টগ্রাম কারাগার থেকে বের হন।
এ সময় তার বর্তমান স্ত্রী ইশরাত জাহান মুক্তা সহ স্বজনরা কারাগারের গেটে উপস্থিত ছিলেন। স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় এতদিন কারাগারে ছিলেন তিনি। তার আইনজীবী কফিল উদ্দিন জানান, বাবুল আক্তারের জামিনের পর তা স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছিলেন তার সাবেক শ্বশুর মোশাররফ হোসেন। বুধবার উচ্চ আদালত সেই আবেদনের সাড়া না দিলে আজ সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 2021 সালের 12 মে স্ত্রী মিতু হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হন বাবুল আক্তার। এই 3.5 বছরে তিনি বেশ কয়েকবার জামিন আবেদন করলেও তা না মঞ্জুর করে দেন আদালত। অবশেষে গত 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। যে হোন্ডা ইউজ করা হয়েছিল হত্যাকাণ্ড ঘটনার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে পরবর্তীতে এই মামলায় সাক্ষীও করা হয় নাই, আসামিও করা হয় নাই। যে এইভাবে দেখা যাচ্ছে প্রকৃত আসামিদেরকে সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে। বারবার লক্ষ্যটা ছিল বাবুল আক্তারকে এই মামলা সম্পৃক্ত করা, এবং ওনারা সাকসেসফুলি এটা করেছে। মামলা ফাইল করলো ওর শ্বশুর 5 লাখ থানায়, উচিত তদন্ত বান নিল। বান নেওয়ার মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে ওই টোটা থেকে চলে গেছে পিবিআইতে। অর্থাৎ সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল অস্বাভাবিক। ডিএনএ পরীক্ষায় বিএনপি নেতা আব্দুল হারিস চৌধুরী পরিচয় শনাক্ত করা গেছে। পরিচয় নির্ধারণে কবর থেকে তার মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হয়। তার ডিএনএ পরিবারের সদস্যদের সঙ্গে মিলেছে। মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরী মরদেহ দাফন করতে বলা হয়। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী মাহাদিন চৌধুরী বলেন, ছদ্মবেশে থাকা সেই মাহমুদুর রহমানই হারিস চৌধুরী। হারিস চৌধুরীর মরদেহ সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 5 নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার পিতার। আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালু এর দ্বিতীয় শোরুমের উদ্বোধন হয়েছে। বিকেলে রাজধানী পান্থপথে এই শোরুমের উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চার গ্রুপের পণ্য যেমন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ ডেয়ারি ও আকিজ হেলথ কেয়ার সহ দেশ বিদেশের গুণগত মান সম্পন্ন সকল পণ্য আকিজ ফেয়ার ভ্যালুতে পাওয়া যাবে। অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, আকিজ ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও 36 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 100 জন। উপত্যকাটির কামাল আদওয়ান হাসপাতালে হেলিকপ্টার ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে হাসপাতালটি পঞ্চমবারের মতো হামলার শিকার হলো। উপত্যকাটির স্কুলগুলোতেও চলছে হামলা, যেখানে আশ্রয় নিয়েছেন হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর খাদ্যের প্রাপ্যতাও সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। নেতানিয়াহু সেনাদের হামলায় সেখানেও নিহত হয়েছে অন্তত 12 জন। পাশাপাশি চুক্তি ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটি। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। আইরিশ নারীদের ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলেও ভিন্ন পরিবেশে টি-20 সিরিজটি নতুনভাবে শুরু করতে চায় টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজও নিজেদের করতে ম্যাচ বাই ম্যাচ জয় নিয়ে এগোতে চায় বাংলাদেশ নারী দল। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।